সুপ্রিয় দর্শক, ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় রোহিঙ্গা সংকট, কিছু কি করার নেই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ, নিরাপত্তা ও ভূ রাজনীতি বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। অনলাইন যুক্ত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাহিদুল ইসলাম। দর্শক, মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন ও গণহত্যার মুখে 2017 সালের 25 আগস্টের পর রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা 7.5 লাখ রোহিঙ্গা সহ 11 থেকে 12 লাখ রোহিঙ্গার বোঝা বইতে গিয়ে বাংলাদেশের যখন ত্রাহি অবস্থা, তখন নতুন করে আরও প্রায় 80,000 রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটেছে দেশে। শুধু গত 5 মাসে 60,000 রোহিঙ্গা ঢুকেছে বলে তথ্য দিয়েছে খোদ অন্তর্বর্তী সরকার। সীমান্তের ওপারে অপেক্ষায় রয়েছে আরও বিপুল সংখ্যক আশ্রয় প্রার্থী। রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ন্ত্রণে অনেকটাই অসহায় অবস্থা দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের। বাংলাদেশ সীমান্ত লাগোয়া 271 কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে আরাকান আর্মি। রাখাইনের 17টি শহরের 14টি এখন এই সশস্ত্র সংগঠনের নিয়ন্ত্রণে। এদিকে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বৈশ্বিক উন্নয়ন সহযোগিতা 3 মাসের জন্য বন্ধ করে দেয় রোহিঙ্গাদের ভরণ পোষণ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। 2019 সালে 2 দফায় প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও মিয়ানমার সরকারের উপর রোহিঙ্গারা আস্থা না পাওয়ায় ভেস্তে যায় সেই উদ্যোগ। ব্যর্থ হয় চীনের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় উদ্যোগও। বিশ্বজুড়ে জনপ্রিয় এবং নোবেলজয়ী ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর রোহিঙ্গা সংকট সমাধান প্রক্রিয়া গতি পাবে বলেই অনেকের মনেই প্রত্যাশা জন্মেছিল। তবে দায়িত্ব গ্রহণের 7 মাস পেরিয়ে গেলেও উল্লেখ করার মতো কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এমন বাস্তবতায় রোহিঙ্গা অনুপ্রবেশ চেয়ে দেখা ছাড়া আর কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তা নিয়ে আজ আমরা আলোচনা করব ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জনাব শামীম কামাল, মানবিক কারণ এবং আন্তর্জাতিক চাপ থাকে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বয়ং। আপনি এই যুক্তিকে কতখানি সহমত? আপনাকে ধন্যবাদ আরটিভির দর্শক শ্রোতা মণ্ডলীকে এবং আজকের সহ আলোচকবৃন্দ। এটা গ্রহণযোগ্য নয়। এখন কথা হলো, যদি রাষ্ট্রপক্ষ থেকে বলা হয় যে মানবিক কারণ, তাহলে মানবিক কারণে এর ইতিপূর্বে যারা আসছে সেটাও মানবিক কারণ বলা হয়েছে, এখনও মানবিক কারণ বলা হবে। এটা কোনো যুক্তিতে এটা দাঁড় করানো সম্ভব না। আমি বরং এটাকে সরকারের বা রাষ্ট্র ব্যবস্থার ব্যর্থতা হিসেবে দেখছি। কিন্তু মূলত যে বিষয়টা হচ্ছে যে এই যে প্রথম যে ফ্লাইটটা আসলো 2017-তে, এবং এখন কিন্তু রোহিঙ্গা যে ডায়াসপোরা আছে তার কিন্তু 70% হচ্ছে এখন বাংলাদেশে। এখন 12 থেকে 13 লক্ষ টাকা বা 13 লক্ষ রোহিঙ্গা আমাদের এখানে প্রবেশ করেছে। আচ্ছা, রোহিঙ্গাদের স্ট্যাটাসটা কি আগে এটা আমরা বোঝার চেষ্টা করি। জেনেভা কনভেনশন অনুযায়ী এই ধরনের মানুষের 3টা পরিচয়। একটা হচ্ছে গিয়ে আইডিপি, ইন্টারনালি ডিসপ্লেস পিপল, সেটা প্রাকৃতিক কারণে হোক বা মানুষের সৃষ্ট মানে দুর্যোগের কারণে হোক। দ্বিতীয় হলো রিফিউজি, যারা এক দেশ থেকে আরেক দেশে চলে আসে। এই রিফিউজি এবং আইডিপির কিন্তু তার বসত ভিটা বা তার দেশে ফেরার একটা স্বপ্ন থাকে। কিন্তু এনারা হচ্ছে রোহিঙ্গারা হচ্ছে স্টেটলেস, মানে যাদের কোনো রাষ্ট্র নেই। তারা কোনোদিন কোথাও ফিরে যেতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। আমরা যে মানবিক কারণে দেখিয়ে তাদেরকে নিয়ে আসছি, এখন পর্যন্ত সরকারের প্রতি বছর খরচ হচ্ছে $1.2 বিলিয়ন, প্রায় 72,000 কোটি টাকা। এটা আমাদের গোদের উপরে বিস্ফোরা, কোনো সন্দেহ নেই। প্রথম এরপরে যখন আপনার বছরখানেক আগে যখন এই আরাকান আর্মির যে আন্দোলন বা তারা যে সশস্ত্র সংগ্রাম করছে, তাদের অস্ত্রের মুখে বা তাদের তাড়া খেয়ে বার্মিজ বর্ডার চেকপোস্টে যে পুলিশ আসলো, তখন তাদেরকে জামাই আদরে আমরা কিছুদিন রেখে দিয়ে আবার ফেরত পাঠালাম। যদি একজনও রোহিঙ্গা ঢুকতে না পারতো তাহলে কিন্তু সেটা হয়তো ভালো বাংলাদেশের জন্য। এখন এই যে এত বড় একটা জনগোষ্ঠী আমরা পালন করছি, কার আশ্বাসে? এদেরকে এদের খরচটা নির্বাহ করবে? মূলত এখানে অনেক কিছু করার ছিল, অনেক কিছু করার। মূলত যেটা আমি আগে বলেছি, 1 থেকে 1.5 বছর আগে যখন এই প্রবলেম শুরু হয়েছিল, ইট শুড হ্যাভ বিন 1.5 ট্র্যাক ডিপ্লোম্যাসি, অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। শুরু থেকে আরাকান আর্মির সাথে একটা যোগাযোগ করার কথা ছিল, উচিত ছিল, কিচ্ছু করেনি, এতদিন ঘুমিয়েছিল। পুরা রোহিঙ্গার প্রত্যাবর্ষণের বিষয়টি বাংলাদেশ লেজে গোপরে করে ফেলছে। এটা হয়তো জ্ঞানের অভাব, অথবা দেশপ্রেমের অভাব, অথবা সঠিক উদ্যোগের অভাব। দেখুন, এই বছরের শুরুতে মানে 10 জানুয়ারি 2024-এ রোহিঙ্গাদের সামনে একটা অদ্ভুত সুযোগ এসেছিল যে তারা কি দেশপ্রেমিক হয়ে যুদ্ধ করবে নাকি রাজাকার হবে। তারা রাজাকারিত্ব পছন্দ করলো। অদ্যাবধি রোহিঙ্গা যেখানে যেখানে আরএসও বলেন, আরসা বলেন, যতগুলি রোহিঙ্গা সংগঠন আছে, কাউকে এখন বিশ্বাস করতে পারছে আরাকান আর্মি।
এখন কিন্তু আরাকান আর্মির স্বাধীন আরাকান হওয়ার সময়ের ব্যাপার। যখন স্বাধীন হবে তখন যদি তাদেরকে বিট্রেয়ার হিসেবে এখন ট্রিট করছে, সুতরাং এদেরকে আর গ্রহণ করার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশের যেটা করা উচিত ছিল, প্রক্সি ওয়ার পর্যন্ত করতে পারতো, এই রোহিঙ্গাতে কোনো ব্যবহারই আমরা করলাম না। তাহলে কথা হলো যে এত বড় একটা জনগোষ্ঠীকে আমরা পালছি রীতিমতো, আমরা নিজেদের, আমাদের কি আর্থিক অবস্থা, আমাদের কি সামাজিক চিত্র, আর্থিক চিত্র দুই কুল হারানোর মতো অবস্থা, দুই কুলের মধ্যে হারিয়ে ফেলেছে, অলরেডি হারিয়ে ফেলেছে। এর মধ্যে কেন আসছে? যদি এর মধ্যে দেখুন, আপনার 1 থেকে 1.5 বছর আগে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ওখানে 2টা নৌকাতে প্রায় 300-350 রোহিঙ্গাকে পাওয়া গেল। তখন ভারত আমাদেরকে অনুরোধ করছে এদেরকে নেওয়ার জন্য। ইউনাইটেড কিংডম তার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে অনুরোধ করছে যে তোমরা মানবিকরণে ফেরত। আরে বাবা, মানবিকরণ বাংলাদেশ দেখাবে কি জন্য? কেন ভারত দেখাতে পারলো না? তখন তো আন্দামান নিকোবর তো ভারতের জলসীমার ভিতরে। দেখুন, এরা প্রথমে গেল ইন্দোনেশিয়া তাদেরকে তাড়িয়ে দিল, তারা গেল মালয়েশিয়ায়। 300 রোহিঙ্গা মারা গেছে। তাতে কি হয়েছে? আমরা বারবার এত মানবিক হচ্ছে কার টাকায়? অসহায় মানুষের, খেটে খাওয়া মানুষের টাকায় আপনি এত বড় মানবতা দেখানো আপনারা কে? সুতরাং এখনো কিন্তু ওই শেখ হাসিনার 35 সরকারের বিরুদ্ধে এটার উপরে একটা বড় একটা মামলা হতে পারে যে হু আর ইউ টু টেক দিস কাইন্ড অফ ডিসিশন। এটা কি রেফারেন্ডাম হচ্ছে? এটা কি কারো সুশীল সমাজে আলোচনা হচ্ছে? এককভাবে এত বড় সিদ্ধান্ত নিতে পারেন না। আমি আগেও বলেছি আপনাদের এই শোতে যে একজন ব্যক্তি জুয়ারি একটা পরিবারকে পথে বসায়, আর একজন রাষ্ট্রীয় জুয়ারি একটা জাতিকে পথে বসায়। আমাদের অসহায় মানুষ, শ্রমিকরা ভূমধ্য সাগরে তারা ডুবে মরছে না? সেখানে কেউ তো মানবিকতা দেখাচ্ছে না। ধন্যবাদ। আপনার কাছে পরে আমি আবার আসবো। অধ্যাপক মুজাহিদুল ইসলাম, আগের রোহিঙ্গাদেরই ফেরত পাঠানো যাচ্ছে না, নতুন করে ঢুকছে আরো রোহিঙ্গা, এটা কি ধরনের জটিলতা তৈরি করছে বলে আপনি মনে করেন? আমি মনে করি এটা বিপুল জটিলতা তৈরি করেছে। আমার সহ আলোচক ইতিমধ্যে আলোচনা করেছেন। আমি প্রসঙ্গক্রমে একটু পেছনে চলে যেতে চাই যে আপনি বলছেন যে আগের রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো যাচ্ছে না, কেন যাচ্ছে না? সেই সংকটটা না বুঝলে আমরা বর্তমান সংকটটা ভালো করে বুঝবো না। আমার সহ আলোচক একটু আগে যেটা বলছিলেন, আমি একই লাইনে কথা বলছি। সেটা হচ্ছে, দেখুন 2017 সাল থেকে যখন যে প্রবলেমটা যখন এসলো, তার ঠিক 1 বছর পরে জাতীয় একটা ইলেকশন ছিল। তো তৎকালীন বাংলাদেশ সরকারের প্রধান যে কূটনৈতিক মিশন, কূটনৈতিক যে উদ্যোগ, সেটা ছিল হচ্ছে একেবারে ব্যক্তিকেন্দ্রিক, এক ব্যক্তির উপর নির্ভরশীল, এবং তিনি যা মনে করতেন সেটাই সবাইকে করতে হতো, অন্য কেউ সেটার ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত দিতে পারতেন না। দ্বিতীয় বিষয়টা হচ্ছে 2018 সালে বাংলাদেশের নির্বাচন ছিল, 2017 সালে প্রথম রোহিঙ্গা সংকটটা, বড় সংকটটা শুরু হলো। ফলে বাংলাদেশ সরকার তখন আসলে নির্বাচনের ব্যাপারে পররাষ্ট্রনীতি নিয়ে নেগোসিয়েশন করছিলেন। তারা হচ্ছে রোহিঙ্গা ফেরত পাঠানোর জন্য যদিও মুখে মুখে অনেক কথা বলেছেন, কিন্তু প্রকৃতপক্ষে তারা আসলে কোনো উদ্যোগই নেয় নাই। 2024 সালেও আমরা দেখেছি একই কাজ করেছে নির্বাচনের আগে। ফলে এই পুরো সময়টাই হচ্ছে যে সরকার শুধু সিদ্ধান্তহীনতায় নয়, আমি বলবো যে রোহিঙ্গা সুযোগটাকে বিক্রি করে তার নির্বাচনের যে অপকর্ম, সেটার বৈধতা অর্জন করার চেষ্টা করেছে। এর ফলে আমরা যে সংকটটা তৈরি হয়ে গেছে, সেটা এখন সমাধান করা একটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। কারণ সমস্যাটা আজকে না, সমস্যাটা অনেক লম্বা সময়ের। এর মধ্যে যেটা হয়েছে সেটা হলো যে যদি আমরা 2017 সালে, 2018 সালে, 2019 সালে যদি আমরা ঠিক মতো কূটনৈতিক উদ্যোগ নিতে পারতাম, তাহলে আমাদের একটা পরিষ্কার প্রতিপক্ষ ছিল, সেটা হচ্ছে শুধুমাত্র মিয়ানমার সরকার। কিন্তু আজকে আমরা যেটা দেখছি যে মিয়ানমার সরকারের পাশাপাশি আমাদের যে বর্ডার আছে, সেই জায়গাটা আরাকান আর্মির দখলে চলে গেছে। এখন এই আরাকান আর্মির দখলে যাওয়ার ফলে কি হয়েছে, আমাদেরকে একই সঙ্গে আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগ রাখতে হচ্ছে, বা রাখা প্রয়োজন বলে আমি মনে করি। আমি এটাও গত অন্তত 2 বছর যাবৎ বলছি যে আমাদের এখন থেকেই কেন আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখা দরকার, কিন্তু শুরুর দিকে সেটা কেউই কর্ণপাত করেন নাই, যে কারণে এর মধ্যে নানান সমস্যা তৈরি হয়ে গেছে। ফলে একই সঙ্গে আমার দুইটি পক্ষ হয়ে গেছে। এখন বাংলাদেশ সরকারের জন্য এটা একটা অত্যন্ত লেজে গোবরে অবস্থা, যে কারণে এই মুহূর্তে এটা অত্যন্ত বড় রকমের চ্যালেঞ্জ। এবং আপনি যেটা জিজ্ঞাসা করছিলেন যে এখন যে জটিলতা সৃষ্টি করছে সেটা কি ধরনের, সেটা আসলে ভয়ঙ্কর জটিলতা। আগের যে পুরনো জটিলতা ছিল তার সঙ্গে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। জি ধন্যবাদ। আপনার কাছে পরে আমি আবার আসবো। যারা মুন্সি ফয়েজ আহমেদ, মিয়ানমার ক্রমাগত গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন অনেকেই, আবার মিয়ানমারের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা কখনোই ছিল না, এবং সবসময় এটা একরকম গৃহযুদ্ধের মধ্যেই ছিল, মানে কখনোই কিন্তু আমরা সেখানে কোনো স্থিতিশীলতা দেখিনি। তাহলে আমরা কি মিয়ানমারের শান্তি ফেরার অপেক্ষায় থাকবো যে কবে স্থিতিশীলতা হবে তখন গিয়ে তাদের সাথে আলোচনা করব, নাকি আমরা কোনো উদ্যোগ দেব, নাকি এর মধ্যে কোনো করণীয় কিছু রয়েছে?
এখানে দুই তিনটা বিষয় আপনি নিয়ে আসলেন। এক নম্বর হলো যে মিয়ানমারে গৃহযুদ্ধ হবে এরকম মনে হয়, তা তো নয়। আপনি নিজে আবার পরে বলেছেন যে গৃহযুদ্ধ সবসময় রয়েছে, আসলে তো তাই, ওখানে তো গৃহযুদ্ধ চলছে। গৃহযুদ্ধটা এই সময় অনেক বেশি তীব্র হয়েছে, তাই না? তারপরে যেহেতু তীব্রটা কেন হয়েছে, আগে ছিল একটা গোষ্ঠীর বিরুদ্ধে অন্যান্যদের, যে ওদের যে মূল যে ইয়েটা জাতিগোষ্ঠী সেটা হলো ব্রহ্মজাতি, তাদের সাথে অন্য জাতির মিল হয় না, তারা স্বায়ত্তশাসন চায় বেশিরভাগই। কখনো কখনো আমরা স্বাধীনতার কথা শুনি, কিন্তু মূলত তারা বেশিরভাগই স্বায়ত্তশাসন চায় প্রথম থেকে। এটা কিন্তু তাদের যখন রাষ্ট্র গঠন হলো তখন থেকে তাদের ইয়েতেই ওগুলো ছিল, কি বলে, গঠনতন্ত্রে, শাসনতন্ত্রে সেটা ছিল। কিন্তু সেটা করে নাই, পরে মিলিটারি এসে তারা সেগুলো সব বাতিল করে দিয়ে এদেরকে, রোহিঙ্গাদেরকে তো একেবারে ইয়ে করে ফেললো যে তারা কি বলে মিয়ানমারের বাসিন্দাই নয়, তাদেরকে নাগরিকত্ব তাদের খারিজ করে দিল। তো এগুলো তো হয়ে আসছে, এবং কিন্তু সেই গৃহযুদ্ধটা বিভিন্ন সময় বেড়েছে কমেছে, বেড়েছে কমেছে। এরপরে হলো কি, এই ব্রহ্মদের মধ্যেও, ব্রহ্মজাতির মধ্যেও কিন্তু বিভাজন সৃষ্টি হলো যখন মিলিটারি এবার আবার ক্ষমতা দখল করলো, এবং যারা তখন যে ইয়ে ছিলেন, যে অং সান সুচি তার দলের লোকজন, তারা তখন একটা ইয়ে করলো, তার বিরুদ্ধে দাঁড়ালো। এবং যারা যেসব বিভিন্ন এই যে স্বায়ত্তশাসনের জন্য যেসব ইয়েগুলো ছিল, কি বলা যায়, গোষ্ঠীগুলো ছিল, যে বিভিন্ন সামরিক ইয়েগুলো ছিল, ইয়েগুলো ছিল, তাদের সাথে যোগাযোগ করে একটা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট তারা ফর্ম করলো, এবং একটা গৃহযুদ্ধের একটা নতুন রূপ আসলো। কিন্তু এই সময়ের মধ্যে আবার কয়েকটি সশস্ত্র গোষ্ঠী ছিল, তার মধ্যে কয়েকটি আবার নতুন করে শক্তি সঞ্চয় করে, যেমন তার মধ্যে আরাকানরা আছে, চীনরা আছে, এরা কিন্তু তাদের নিজেদের এলাকায় বড় রকমের নতুন যুদ্ধ শুরু করলো কেন্দ্রীয় যে মিলিটারি সরকার আছে, জুন্টা সরকার আছে, তাদের বিরুদ্ধে। তো এখন সেই যুদ্ধে কিন্তু মিলিটারি জুন্টা সরকার পিছু হচ্ছে ক্রমাগত। বিশেষ করে আরাকানে তো একেবারেই প্রায়, যেটা আমাদের আগের বক্তা বললেন, যে 17টা শহরের মধ্যে 14টাই এখন এরা দখল করে নিয়েছে, এবং আমাদের বাংলাদেশের সাথে বর্ডারের যে এলাকাগুলো সবগুলোই তারা নিয়ন্ত্রণ করছে। সুতরাং পরিস্থিতি অনেক পরিবর্তন হয়ে গেছে। তবুও একটা জিনিস, সুতরাং এখন আমাদের শুনতে পাচ্ছি, আমরা জানতে পাচ্ছি, এবং সরকারের কাছ থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে আরাকান আর্মির সাথেও যোগাযোগ করা হচ্ছে। এটা আমি মনে করি যে একটা ভালো চেষ্টা, কিন্তু এটা আগে করা হয় নাই যে অজুহাতে, সেই এখন যে সিচুয়েশন, তাতে এখন যোগাযোগ করে কতটুকু সেটা ফলপ্রসূ হবে সেটা না। কিন্তু এই আপনি যে কথাটা বললেন, এটা হলো যে আমরা হতাশ হয়ে হাত পা ছেড়ে দিই, সেটা তো করা যাবে না, কোনো অবস্থাতেই সেটা করা যায় না। যা আমরা এতদিন পারিনি, এখন কি করা যায় সেই চিন্তা করে কিছু তো করতে হবে। সবার সাথেই তাদের সম্পর্ক খারাপ, এবং কেউরই কথাই তারা শোনে না। যখন যেটা, যেমন চীন এত বড়, তাদের সব রকমের কিছুর মধ্যেই চীনের হাত আছে, তাই না? জান্টা সরকার বলেন বা অন্যান্য যেসব সশস্ত্র গোষ্ঠী আছে, সবাই কিন্তু চীনের অস্ত্রশস্ত্র, চীনের সমর্থন পায়, প্রায় সবাই। তো কিন্তু তারপর চীনের কথাও তো তারা শোনে না। চীনের কথাটা সেটাও কিন্তু তাদের কূটনীতির ব্যাপার। না, সেখানে কথা আছে, কথা চীন যেমন আমাদেরকে তারা অনেক ব্যবসা আছে তাদের সাথে, চীনের অনেক বড় ইন্টারেস্ট আছে। কিন্তু এই জিনিসটা আমরা চীনকে বোঝাতে পারি না, যে তাদের ব্যবসাগুলো যদি সফল করতে চায়, তাদের ইনভেস্টমেন্টগুলোকে যদি, সেটা তো আমাদের ব্যর্থতা যে আমরা চীনকে বোঝাতে পারি। এক্স্যাক্টলি সেটা আমি বলছি, আমাদের দেশে ব্যবসা বাণিজ্য বহু করে গেছে, সেটা আমি আগে বলেছি, এখনো বলছি, যে আমরা চীনকে বোঝাতে পারছি না যে এই লোকগুলোই কিন্তু তোমাদের ব্যবসা বাণিজ্যে কাজ করবে, তোমরা সেই জিনিসটা বোঝাতে পারছি না। আর বোঝাতে পারছি না যে মিয়ানমারে যদি শান্তি হয় তাহলেই তোমাদের ইনভেস্টমেন্ট নিরাপদ হবে এবং ফ্রুটফুল হবে, সেটাও আমরা বুঝাতে পারছি না। সেটা কি আমরা যথেষ্ট চেষ্টা করেছি কিনা, সেটা আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে জনাব শামীম কামাল। মংডুর পতন কিংবা বাংলাদেশ মিয়ানমার সীমান্ত অঞ্চল আরাকান আর্মির দখলে চলে যাওয়ায় জটিলতা কি আরো বাড়লো? সম্ভাবনার কোনো জায়গা কি আছে আমাদের, কিংবা কোনো, অথবা সম্ভাবনার কোনো জায়গা তৈরি হলো কিনা, আপনার বিশ্লেষণটা শুনতে চাই। আচ্ছা, চীনের ভাষায় উজি বলা হয় বিপদকে, আরো স্যার ভালো বলতে পারবেন। ও মানে বিপদ, আর জি মানে সম্ভাবনা। প্রত্যেকটা মানে এভরি ব্ল্যাক ক্লাউড হ্যাজ গট এ সিলভার লাইনিং। হ্যাঁ, রাইট। এখানে একটা অদ্ভুত একটা সুযোগ মানে বাংলাদেশের জন্য শুরু হয়েছে বা সৃষ্টি হয়েছে। দেখুন, আরাকান মানে মিয়ানমার জান্তা সরকার, মানে এর একটা কথা যদি বলি তাহলে বুঝবেন যে
every country has got an army, but Myanmar army has got a country. এর থেকে বুঝে নিতে হবে। এবং মিন অং হ্লাই এখন যিনি আছেন তার মতো ক্ষমতাবান জেনারেল, রাষ্ট্রনায়ক, ডিপ্লোম্যাট পৃথিবীতে এখন দ্বিতীয় কেউ নাই, যদি আমরা ওইভাবে ধরি। সুতরাং কোনোভাবে এতদিন কোনোভাবে বাংলাদেশ কিন্তু কোনো কিছুই করতে পারেনি তার সাথে। কিন্তু এখন যেহেতু রাখাইন স্বাধীনতার দ্বারপ্রান্তে, এখানে কিন্তু একটা বড় ধরনের সুযোগ বাংলাদেশের সৃষ্টি হয়েছে। এতদিন আমরা ঘুমিয়েছিলাম ফাইন, কিন্তু এখনো যদি আমরা একটু জেগে উঠি, উঠছেরি তোর বিয়ের মতো, এখনো যদি ঘুমিয়ে থাকি তাহলে তার কিছু করার তাহলে কিছুই করেন। এখন দেখুন সম্ভাবনাটা কোথায়। চীনের জন্য মিয়ানমার যেমন গেটওয়ে, স্বাধীন আরাকান যেটাই হবে না কেন তার কিন্তু একমাত্র প্রতিবেশী দেশ বাংলাদেশ। জি, সুতরাং বাংলাদেশে তাদের ভালো সম্পর্ক করার কোনো বিকল্প নেই, তারা করবেও। এখন আমরা যে ঘটনাটা এতদিন ঘটিয়েছি, বা এখানে আমাদের আশ্রিত রোহিঙ্গারা যে আচরণ, যে বিট্রেয়াল আচরণটা করেছে মিয়ানমারের সাথে, তারা কিন্তু হতাশ এবং বাংলাদেশের প্রতি তাদের কোনো আগ্রহ নাই। কিন্তু এখনও যদি আমরা বলি যে ঠিক আছে, যা আবার হয়েছে আমরা তোমাদেরকে স্বীকৃতি সহ সব কিছু, আর জানতা আর্মি কোনোদিন ফিরতে পারবে না। এখন দেখুন মিয়ানমারের প্রবলেমটা কি, বামার এবং অবামারের মধ্যে। সমস্ত যে প্রভিন্সগুলি আছে পেরিফেরিতে সব হচ্ছে অবামার। এখানে কোনোভাবে প্রবাসী সরকার বলেন, জান্তা সরকার আর কোনো দিনে ক্ষমতায় ফিরতে পারবে না। আর একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইউএলএ বা আরাকান আর্মি কিন্তু পুরো মিয়ানমার এখন আইডল। তারা যেভাবে এটা এই আন্দোলনটাকে বা এই সশস্ত্র সংগ্রামটাকে এগিয়ে নিয়ে গিয়েছে, পুরো মিয়ানমারে এখন তার আইডল এসে দাঁড়িয়েছে। তারপরে আরাকান আর্মি, টিম রাসেলের একটা বই আছে প্রিজনার্স অফ জিওগ্রাফি, সেখানে বলছে যে যেখানে একটা বড় হিল আছে সেখানে স্বাধীনতা পাওয়াটা খুব সময়ের ব্যাপার। কিন্তু কেন রাখাইন বলেন বা শান বলেন, চীন বলেন, এরা স্বাধীন হতে পারছে না? বিকজ এরা আসলে কোনো ইউনাইটেড, এদের কোনো লক্ষ্য নেই। কিন্তু এরা স্বাধীনতা সবসময় চায় নাই, এখনো চায়নি। তাদের একটা থাকবে না, তাদের মধ্যে কোনো সমন্বয় নেই। এখন দেখুন চীন হচ্ছে এই রিজিয়নের মধ্যে সবচেয়ে, ইউএসএ নয়, ইউরোপিয়ান কেউ এখানে প্রভাবিত করতে পারে না, একমাত্র পারবে হলো চীন। এবং এই যে 2021-এ যখন কু হলো, তারপর থেকে বিশ্বাস করেন শুধুমাত্র বাংলাদেশ একটা দেশ শুধুমাত্র এটার আবর্জনা টেনে গেছে। আমরা যদি একটা গরুর মুখ দেখি, সব মুখ হচ্ছে ভারতে, চীনে, থাইল্যান্ডে, আর এটার জাস্ট গোবরগুলি পড়ছে বাংলাদেশে। কোনো বেনিফিট আমরা নিতে পারিনি। যখন এই কু হওয়ার পরে চীনের বিনিয়োগ ছিল $22 বিলিয়ন, এই যুদ্ধের মধ্যে, এই সংঘাতের মধ্যে $5 বিলিয়ন বাড়িয়েছে। চীন কিন্তু শান প্রদেশে মিয়ানমার জান্তা বিদ্রোহীদেরকে সিজফায়ারে বাধ্য করেছে, একমাত্র চীনই এটা পারে, আর কেউ পারে না। ভারত তো তাদের সিটিএ বিমানবন্দর এখন পরিচালনা করছে, এবং এখান থেকে হুগলি থেকে 539 কিলোমিটার সিটওয়ে, এইটা থেকে কালাদান মাল্টি মডেল প্রজেক্ট দিয়ে আইজল পর্যন্ত গিয়েছে। ভারতের যে চিকেন নেকের সমস্যা, তার বিকল্প রাস্তা এবং এখানে ভারত চীনকে আউটস্মার্ট করে ফেলেছে। এখন অলরেডি কিন্তু আপনার শীতে দখলের পথে কায়েকপু একটা জায়গা আছে, এইটা হলো মিয়ানমারের অর্থনীতির পানির কল। এখান থেকে চায়নায় আপনার কুনমিংয়ে একটা পাইপলাইনে, একটাতে তেল যায়, একটা গ্যাস যায়, পুরো অর্থনীতি। এখন জান্তা সরকার নেপিদও ছাড়তে রাজি হবে, কিন্তু আপনার সিতুয়েকে ছাড়তে চাইবে না। এই সিটিও নিয়ে গন্ডগোল। সিটিও নিয়ে কেন এখানে কিন্তু দেখেন ডিপ্লোম্যাসি একটা বিশাল বড় জায়গা, যে ভারত কিন্তু তার কাজ করে ফেলছে এবং তারা সিকিউর রোড করেছে। জি, এবং এর মধ্যে আমরা আবর্জনা টেনে বেড়াচ্ছি। এর মধ্যে আপনি আরেকটা সমস্যা আছে, সেটা জো অঞ্চল। হ্যাঁ, ভারতের কিন্তু 16 কিলোমিটার সীমান্ত এলাকায় মিয়ানমারের নাগরিক যেতে পারে অবাধে, কোনো পাসপোর্ট ভিসা লাগে না। একইভাবে ভারতীয় নাগরিক আসতে পারে। এটা আগে 50 কিলোমিটার ছিল, প্রায় 2 লক্ষ স্কোয়ার কিলোমিটার কিন্তু জো এরিয়া। এখানে কিন্তু খ্রিস্টান রাষ্ট্র গড়ে ওঠার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, বা এটা নিয়ে আলোচনা হচ্ছে। তো সব মিলে একটা লেজেগোবরা অবস্থার মধ্যে কিন্তু পড়েছে। তারপরেও ভারত যেভাবে, দেখুন থাইল্যান্ড একটা দেশ, তাদের মোটামুটি 24 বিলিয়ন বাণিজ্য মিয়ানমারের সাথে। এই যুদ্ধের মধ্যেও তারা 24 বিলিয়ন বাণিজ্য করে আসছে। শুধুমাত্র আমরাই একটা দেশ, আমরা উল্টা পকেট থেকে টাকা দিয়ে টানছি। 72,000 কোটি টাকা প্রতি বছর এই রোহিঙ্গাদের পিছনে খরচ করতে হচ্ছে। ধন্যবাদ আপনার কাছে। আমি পরে আবার আসবো। অধ্যাপক মুজাহিদুল ইসলাম, যুক্তরাষ্ট্র বৈশ্বিক উন্নয়ন সহযোগিতা স্থগিত করেছে, আবার বান্দরবন সহ বিভিন্ন এলাকায় রোহিঙ্গারা ছড়িয়ে পড়ছে। তো অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত যে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ পড়েছে, তার সমাধান কি হতে পারে? আমরা শুনবো একটি বিরতি নিয়ে। আমাদেরকে বিরতি নিতে হবে। বিরতি থেকে ফিরে আপনার কাছ থেকে আমরা শুনবো। দর্শক, ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানের নিচে ছোট্ট একটি বিরতি, ফিরছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন।
দর্শক বিরতির পর আবারও স্বাগত ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে সৈয়দ আশিক রহমান। আজ আমরা আলোচনা করছি রোহিঙ্গার সংকট নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। অধ্যাপক মুজাহিদুর রহমান, যুক্তরাষ্ট্রের বৈশ্বিক উন্নয়ন সহযোগিতা স্থগিত করেছে, আবার বান্দরবন সহ বিভিন্ন এলাকায় রোহিঙ্গারা ছড়িয়ে পড়ছে। তো অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত যে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ পড়েছে, তার সমাধান কি হতে পারে? বিরতির পূর্বে এই প্রশ্নটি আপনার কাছে আমার ছিল। সমাধানের আগে আমি সমস্যাটা বলি, যে সমস্যাটার মাত্রাটা কেমন সেটা একটু বলে নিই। সেটা হচ্ছে যে দেখুন, আপনি যেটা যথার্থ বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা কমিয়ে আনছে, এবং এটা শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না, এমনকি আমাদের যে অন্যান্য যে রাষ্ট্রগুলো ছিল, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন যে সহযোগিতাটা করত, আমি অনুমান করি সেটা আগামী কয়েকদিনের মধ্যে অর্ধেক হয়ে যাবে। কারণটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু ইউক্রেন থেকে তার সাহায্য সহযোগিতা উঠিয়ে নিয়েছে, তারপরেই ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলোর সঙ্গে ইউক্রেনের যে নেতা আছেন জেলেনস্কি, তার একটা বৈঠক হয়েছে এবং সেখানে তারা প্রতিশ্রুতি দিয়েছে যে তারা সর্বাত্মক সহযোগিতা করবে। ফলে ইউক্রেনের কারণে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের যে সহায়তা সেটা আরো কমে যাবে। ফলে ভাবে আমাদের উপরে অর্থনৈতিক একটা বড় রকমের চাপ তৈরি হচ্ছে। এই যে আমরা বলছি $1.2 বিলিয়ন আমাদের প্রতি বছর খরচ হচ্ছে এই রোহিঙ্গাদের ভরণ পোষণের জন্য, সেই খাতে আমরা বৈশ্বিক যে সহায়তাটা পেতাম সেটা আমি মনে করি যে গত 3-4 বছর সেটা অনেকটাই কমে এসেছে, এবং সেটা আগামী দিনগুলোতে ভয়াবহ আকারে আরো কমে যাবে। নিরাপত্তার ক্ষেত্রে আমরা তো এটা জানি যে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে যে সশস্ত্র বা যে অপরাধ, যে চোরাচালান, যে সমস্ত কাণ্ড কারখানা ঘটে, সেগুলোকে যথাযথভাবে ট্যাকেল করার মতো বাংলাদেশের সামর্থ্য নেই। যদি সামর্থ্য থাকতো তাহলে সেখানে এত বেশি সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত থাকতে পারতো না, বা আমরা দেখেছি যে গত 4-5 বছর অন্তত পক্ষে আমরা সেগুলো ঠিক মতো ট্যাকেল করতে পারিনি। ফলে এই যে আমাদের যে সমস্যাগুলো, এই সমস্যার কারণে আঞ্চলিক সকল ক্ষেত্রে আমাদের নিরাপত্তা বেশ হুমকির মুখোমুখি হয়ে গেছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই সমস্যা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি। আমি আগেই বলেছি যে সমস্যার মূল কারণ হচ্ছে যে আগের যে সরকার, তার আসলে এই জায়গাটা বিন্দুমাত্র কোনো আগ্রহের ব্যাপার ছিল না। তার মূল আগ্রহ ছিল সবসময় ওই রাতের ভোট, ডামি ভোট, সেগুলোর লেজিটিমেসি অর্জন করা। তো ফলে সেই ক্ষেত্রে আমরা যে পিছিয়ে আছি সেটাকে কাটিয়ে ওঠা একটা বড় চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জের একটা বড় ব্যাপার থাকতে পারে যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বর্তমানে আমি মনে করি অত্যন্ত কার্যকরী এবং খুবই বোল্ড একটা ডিপ্লোম্যাটিক এফোর্ট নেওয়া দরকার, যে একটা শক্তিশালী কূটনৈতিক অবস্থা। এই সরকার ইতিমধ্যেই একজনকে উপদেষ্টার পদমর্যাদার একজনকে নিয়োগ দিয়েছেন, এবং তার নেতৃত্বে যদি একটি গ্রুপ অত্যন্ত সমন্বয়ের সঙ্গে যদি ভালোভাবে কাজ করে, আমি মনে করি এই ক্ষেত্রে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে কিছু সমস্যার সমাধান করা সম্ভব হবে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে জনাব মুন্সি ফয়েজ আহমেদ। ভূ রাজনীতি কিংবা ভৌগোলিক অবস্থানগত কারণে বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের যে গুরুত্বের কথা বলা হচ্ছে, রোহিঙ্গা সংকটের সমাধান, সেটা আমরা কাজে লাগাতে পারছি না কেন? এই ভূ রাজনৈতিক যে এর কথা বলছি আমরা, সেখানে তো সবাই যার যার নিজের স্বার্থ দেখে। আমরা যদি আমাদের স্বার্থটাকে অন্যের স্বার্থের সাথে খাপ খাওয়াতে না পারি, বা অন্যরা যদি আমাদের স্বার্থের সাথে তাদের স্বার্থ খাপ খাওয়াতে না পারে, তাহলে আমরা যা চাচ্ছি তা তো পাচ্ছি না। তারা তাদেরটা পাওয়ার চেষ্টা করছে, আমরা আমাদেরটা, সেই দুটোকে কিভাবে কাছে আনা যায় সেইটাই হলো চেষ্টা। তো সেখানে আমরা সফল হই নাই। সেইখানেই যেটা বারবার উঠে আসতেছে, যে এখানে চীনের কথা বারবার বলা হচ্ছে, যে চীনই একমাত্র দেশ যে সত্যি সত্যি কিছু একটা করবার ক্ষমতা হয়তো রাখে। এই জন্য বলছি যে চীনেরও সব কথা যে মিয়ানমার জান্টা সরকার শুনছে, তা তো মনে হয় না। চীন খোলাখুলিভাবে বলছে যে না, ওরা আমাদের কথা শোনে না। মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা হওয়ার একটা বড় তো হচ্ছে যে আরাকানে শান্তি প্রতিষ্ঠিত হওয়া। তো সেটা যদি হয়, তাহলে ওখানে যারা ইনভেস্ট করছে, ওখানে বলা হচ্ছে যে চীনারা ওখানে বিরাট একটা কি বলা যায় ইন্ডাস্ট্রিয়াল পার্ক করবে, এরকম কথা অনেকদিন ধরে শুনে আসছি আমরা। তারপরে তারা ইতিমধ্যে সেখানে অনেক ইনভেস্টমেন্ট করেছে, যেটা আপনারা বলছেন যে ওই যে তাদের কি বলে পাইপলাইন, তারপরে তাদের হাইওয়ে, তাদের ট্রেন কানেকশন, এগুলো সবই তারা করেছে, পোর্ট করেছে একটা। তো সেগুলোকে সুরক্ষিত রাখা এবং সেগুলোকে কাজে লাগানোর জন্য তো একটা শান্তিপূর্ণ পরিবেশ দরকার। তো সেটার জন্যই তাদের উচিত এখানে শান্তি সৃষ্টি করা, যেটা যেমন বললেন যে অন্য জায়গায় তারা চুক্তি করতে বাধ্য করেছে এদেরকে, এখানেও ইচ্ছা করে চীন কিন্তু সেরকম একটা ইঙ্গিতও দিয়েছে যে তারা চেষ্টা করছে যে আরাকান আর্মি এবং এর মধ্যে একটা চুক্তি, কি বলা যায়, যুদ্ধবিরতি চুক্তিতে আনা যায় কিনা তাদেরকে। কিন্তু সেটা তো আমরা দেখছি না। যারা ওখানে আদি বাসিন্দা আছে, যদি আরাকানিদের আমরা ধরি, যে ওখানকার অরিজিনাল বাসিন্দা, তাদেরও তো এরা কাজে লাগবে, এতদিন কাজে লেগে এসছে না। এবং এই যুদ্ধগুলো, এই যে তাদের মধ্যে যে অসৎভাব, এটা তো খুব বেশি দিনের না, একসময় তো তারা একসাথে বসবাস করে।
তো সেই জায়গায় ফেরত যেতে চাইবে না কেন যদি আমরা সবাইকে বুঝিয়ে বলতে পারি। আর কিছুটা চাপ দরকার, সেই চাপটা হবে শুধুমাত্র চীন একলা না, হয়তো চীন হয়তো অন্যদেরকে যদি সাথে নেয় তাহলে সেই চাপটা আর কঠিন হবে, আর সম্ভাবনাটা বেড়ে যাবে যে তারা ফেরত যাবে। জি, ধন্যবাদ আপনাকে। যারা শামীম কামাল, রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্ব হয়, দিন দিন রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাস এবং অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েই চলছে। আপনি তো জানেন অলরেডি কক্সবাজার এলাকা কিন্তু একটি খুবই ঝুঁকিপূর্ণ এলাকায় তৈরি হয়েছে এবং প্রায় সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে এবং সেখানে অস্ত্রের আমরা বিগত দিনগুলো যা দেখেছি তারা রীতিমতো বেচাকেনায় লিপ্ত হয়ে গেছে এবং শুধু বাংলাদেশের জন্য না, পুরো অঞ্চলের জন্য কিন্তু একটি ঝুঁকি তৈরি করছে। এই অপরাধ প্রবণতা যেটা ওখানে আমরা দেখছি কিংবা যেটা সৃষ্টি হচ্ছে এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? এটাকে অবশ্যই একটা বড় সমস্যা, কিন্তু আপনি এতক্ষণ যে সমস্যাগুলির কথা বলেন তার চেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে স্থানীয় জনগণ মার্জিনালাইজড হয়ে গেছে, ওখানে তারা হয়ে গেছে গৌণ, মুখ হয়ে গেছে রোহিঙ্গা, সেখানকার জনমিতি বদলে গেছে। হ্যাঁ পুরো, এবং এখন ধরেন ওখানে কেউ চেয়ারম্যান হইতে হলে রোহিঙ্গাদের ভোটার সমস্যা, রাইট। তো এরকম একটা মার্জিনালাইজ একটা জায়গায় যদি যারা মূল যারা মানে অধিবাসী তারা যদি সেখানে সংখ্যালঘু হয়ে যায় তাহলে বুঝতে হবে এটার অন্যান্য এফেক্টগুলো কীরকম হতে পারে। সবাই সুযোগ নিচ্ছে। আমার ব্যক্তিগতভাবে আমি নিজেও কয়েকবার ওই ক্যাম্প আমি ঘুরেছি, এমনকি ঢাকা থেকে অনেক মানে বড়লোক ব্যবসা বাণিজ্য করে মানুষজন ওখানে গিয়ে গাড়ি নিয়ে ওয়েট করছে ওখানকে কাজের মহিলা নিয়ে আসার জন্য, যে যেভাবে পাচ্ছে সেভাবে, এবং অনেকে বিভিন্ন এলাকায় সমতলে ছড়িয়ে পড়ছে। সো এগুলির থেকে বড় একমাত্র সমাধান কি? এদের প্রত্যাবর্ষণ। এই প্রত্যাবর্তনের জন্য যে প্রক্রিয়া সেইটাতে আমরা একেবারে ফলাফল আমাদের খুবই শূন্য। এখন আমি গতানুগতিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কিন্তু এই সময়টা এত স্বল্প, তার মধ্যে রোহিঙ্গা ইস্যুর মতো প্রত্যাবর্ষণের মতো বড় ইস্যুকে হ্যান্ডেল করার সামর্থ্য সময় তাদের নাই। দ্বিতীয় বিষয় হলো অধ্যাপক ইউনূস থেকে শুরু করে এ পর্যন্ত যে রাষ্ট্রীয় যে পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই একই স্টেরিওটাইপ পুরানা ক্যাসেট বাজানো হচ্ছে, কোনো লাভ হবে না। দেখুন পররাষ্ট্র নীতিতে অল্ট্রুইজম বলে কোনো কথা নেই, পরার্থবাদ বলে কোনো কথা নেই। রোহিঙ্গা প্রত্যাবর্ষণের পিছনে আমাদের কেউ আমাদের পাশে এসে দাঁড়ায়নি, দাঁড়াবে না, এটাই স্বাভাবিক। চীনের যদি $27 বিলিয়ন ওখানে বিনিয়োগ থাকে, রাইট, সেখানে আমাদের পাশে কেন শুনবে? সুতরাং একইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশ্বমণ্ডলে আমরা একই আবেদন করছি আমাদেরকে সমাধান করুক। নো, এটাতে কোনো কাজ হবে না। এখন সবচেয়ে বড় স্টেক হোল্ডার যাদের সাথে বাংলাদেশ কাজ করতে পারে হলো ইউএলএ এবং আরাকান আর্মি। ওনলি দে ক্যান হেল্প আস। দ্বিতীয় বিষয় হলো আন্তর্জাতিকভাবে যদি বিষয়টা সেটেল করতে যান তার জন্য এটা আপনাকে সাধারণ পরিষদে তুলতে হবে, নিরাপত্তা পরিষদে আনতে হবে, তারপর সেফ জোন তৈরি করতে হবে, ওখানে পিসকিপার পাঠাতে হবে, তবেই একমাত্র সম্ভব। সুতরাং আমাদের এই একটা জায়গায় যদি সিরিয়াসলি এখন একটা স্ট্র্যাটেজি সেট করতে হবে এবং দ্রুত এটা কাজ করতে হবে। আপনি 1.5 ট্র্যাক ডিপ্লোমেসির যে কথা বললাম, এখানে কোনো বিষয় না। আজকে যদি চায়, সরকার যদি চায়, সরকার এই জাস্ট 1-1.5 মাস আগ থেকে বলছে যে আরাকান আর্মির সাথে যোগাযোগ শুরু করেছে। এটাও একটা হাস্যকর বিষয়। যদি যোগাযোগ হয় এটা পাবলিক করা উচিত না। আর যোগাযোগ করা যে কত সহজ, আজকে আপনি 1000 টাকা খরচ করেন, আপনি কালকের মানে আগামী 12 ঘন্টার মধ্যে তাদের নেতৃত্বের সাথে যোগাযোগ করতে পারবেন। তারাও উন্মুখে বসে আছে, যে ঘুরে আসতেছেন তো তাদের ভিত্তিতেই তো। হ্যাঁ, এটা কোনো বিষয় না, আপনি শুধু সদিচ্ছার অভাব। কিন্তু আমি মনে করি এই সদিচ্ছা দেখাচ্ছে না, মানে কোনো প্রতিবেশী কোনো দেশে আপনাকে সহযোগিতা করতে পারবে না। এটা আপনার সমস্যা, আপনাকে সমাধান করতে হবে। আমার খুবই মানে অবাক লাগে যে আসলে রাষ্ট্র যারা পরিচালনা করেন, যারা কাজগুলি করেন, মানে এগুলো যারা ব্যস্ত আছেন এই কাজগুলি নিয়ে, তাদের আসলে জ্ঞানের অভাব নাকি দেশপ্রেমের অভাব নাকি কি বলবো, মানে এটা খুবই অবাক একটা বিস্ময়ের মতো। এই ধরনের মানে পর্যায়ে এসে আমরা এত সরি ফিগার কাট করছি, বারবার আমরা এমন পথে হাঁটছি যেখানকার কোনো ফলাফল আমরা পাচ্ছি না। খুবই দুঃখজনক। ধন্যবাদ অধ্যাপক মুজাহিদুল ইসলাম। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈশ্বিক পরিচিতি রোহিঙ্গা সংকটের সমাধানে তা কিভাবে কাজে লাগানো যেতে পারে বলে আপনি মনে করেন? আপনার পরামর্শ শুনতে চাই। আমাদের তো আসলে আশাবাদী হতে হবে। তো বিষয় হচ্ছে দুটো, একটা হচ্ছে যে বর্তমান সময়ে আন্তর্জাতিক রাজনীতির যে অতি দ্রুত যে পরিবর্তনটা আমাদের সামনে আমরা দেখছি, যে অতীতে একটা লম্বা সময় এত পরিবর্তন কখনো ঘটেনি। আমরা সবাই জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন একসঙ্গে মিলে আমাদের মানে বাংলাদেশের পক্ষে মিয়ানমার সরকারের উপরে কখনো কখনো কিছু চাপ দেওয়ার চেষ্টা করতেন।
তো আমাদের যে অন্তর্বর্তী সরকারের যে প্রধান, তার সঙ্গে আসলে যে ভালো সম্পর্কটা সেটা ছিল সবসময় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্যাটা হয়েছে আমরা সবাই জানি যে ট্রাম্প প্রশাসন নির্বাচিত হওয়ার পরে তারা এই যে আন্তর্জাতিক রাজনীতি থেকে অনেকটা নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে এবং তাদের একটা আলাদা ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তাদের সম্পর্ক ছেদ ঘটেছে। ফলে এই যে পশ্চিমা যে শক্তিটা, যে চাপটা ছিল, যেটা গত 5 বছরে আমরা ব্যবহার করার চেষ্টা করেছি, সেটা হয়তো এখন আমরা ব্যবহার করতে পারতাম, কিন্তু সেটা আসলে আন্তর্জাতিক যে রাজনীতির যে পরিবর্তন সেটার কারণে এখন আর এই মুহূর্তে খুব একটা কাজ করবে বলে মনে হচ্ছে না। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমাদের যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি আছেন, তাকে তাহলে নির্ভর করতে হচ্ছে চায়নার উপরে, কিন্তু সেই চীনেও একই ব্যাপার যে চীনের উপরে আমাদের যে সরকার, সেই সরকারের খুব বেশি আধিপত্য নাই। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের আরেকটা বড় সমস্যা আছে, সেটা হলো যেহেতু সময়টা তাদের খুবই স্বল্পকালীন, এই স্বল্পকালীন সময়ে তারা অভ্যন্তরীণ বিষয়ে এতটাই ব্যস্ত যে আন্তর্জাতিক বা মানে অঙ্গনে খুব বেশি নজর দিতে পারছেন বলে আমি মনে করি না। এবং একই সঙ্গে আন্তর্জাতিক যে আমাদের যে সহযোগী রাষ্ট্রগুলো আছে, তারাও মনে করেন যে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, ফলে সেই সরকারের সঙ্গে এই মুহূর্তে তাদের হয়ে কোনো কাজ করার কোনো মানে হয় না, কারণ এর ফলে দীর্ঘমেয়াদী তাদের কোনো লাভ হবে না। ফলে এই সামগ্রিক ব্যাপারটা যেটা হচ্ছে যে বর্তমান সরকারের জন্য আর একটা বড় রকমের অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। ফলে আমি মনে করি যে এই ধরনের পরিস্থিতি অবশ্যই কাজের, তবে সেটাকে ব্যবহার করে খুব বেশি সুবিধা পাওয়া যাবে বলে সেরকম আমি আসলে খুব একটা মনে করছি না। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের আলোচনার শেষ পর্যায়ে জনাব মুন্সি ফয়েজ আহমেদ, সমাধানের কথা যদি বলে, এই মুহূর্তে বাস্তবতায় আসলে কি উদ্যোগ আমরা নিতে পারি, কার্যকর কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? আমাদের ঠিক আগের বক্তা যে কথাগুলো বলেন ওখানে দুটো খুব গুরুত্বপূর্ণ কথা ছিল। একটা হচ্ছে যে শেষে যেটা বলেন যে অন্তর্বর্তী সরকার, সুতরাং এই অন্তর্বর্তী সরকার কতদিন আছে সেটা নিয়েই তো নানান রকমের প্রশ্ন আছে, তাই না? সুতরাং তার সাথে কাজ করবার ব্যাপারে আগ্রহ অন্যদের কম হবে, এটাই তো স্বাভাবিক। আর সরকারের নিজস্ব দিক থেকে যদি আমরা দেখি, সরকার অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে অনেক বেশি ব্যস্ত এবং সেটাই স্বাভাবিক। সেইগুলো সামাল দিতে দিতে এই দিকে দৃষ্টি দেওয়া খুব কঠিন, এবং তার ফলে যেসব বক্তব্য সরকারের পক্ষ থেকে এই বিষয়ে আসছে সেগুলো আমি মনে করি যে খুব কি বলা যায়, আমার আশাব্যঞ্জক কিছু তাদের কাছ থেকে আসছে না। তারা সত্যি সত্যি কোনো উদ্যোগ নিতে পারছেন এরকম মনে হচ্ছে না। যদিও একজন স্পেশাল আনভয় অ্যাপয়েন্ট করা হয়েছে, ডক্টর খলিলুর রহমান, ইফ আই এম নট রং, তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, এবং তার কাজের মধ্যে বিশেষ একটি কাজ হচ্ছে রোহিঙ্গা বিষয়টি। কিন্তু এখানে খুব কতদূর অগ্রগতি হচ্ছে এটা আমরা তো বেশি দেখতে পাচ্ছি না। এটা একদিক থেকে বোঝা যায়, বোধগম্য যে এই বিষয়টি তো আর ওপেনলি করা হবে না, তাই না? যদিও কিছুটা তারা বলছেন যে এদের সাথে এখন হওয়ার সম্ভাবনা খুব কম। কিছু যদি যোগাযোগের মাধ্যমে কিছু অগ্রগতি করে রেখে যেতে পারেন, পরবর্তীতে সরকার আসবে, তারা হয়তো সেটার উপরে কাজ করতে পারে। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, প্রতিবেশী হিসেবে মিয়ানমারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে যে বিপুল সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ ছিল, তা কূটনৈতিক ব্যর্থতায় কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। আজকে আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন, দেরিতে হলেও মিয়ানমারের সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানের পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানোর পথ বের করতে হবে। চীন, ভারত, জাপান সহ বন্ধুদেশ এবং আন্তর্জাতিক জোটগুলোকে বাংলাদেশের পক্ষে কাজে লাগাতে হবে। আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। মনে রাখতে হবে, প্রত্যেকেই তার নিজের স্বার্থ দেখছে, সুতরাং আমাদের নিজেদের সমস্যা নিজেদেরকেই সমাধান করতে হবে। গতানুগতিক উদ্যোগের বাইরে ভিন্নভাবে সমাধান খুঁজতে হবে, এমন পরামর্শগুলি তুলে ধরার চেষ্টা করেছেন আজকের আলোচকবৃন্দ। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।